ডিয়ার স্টুডেন্ট, আশা করি আর সবাই ভালো আছো। আমি তোমাদেরকে সায়েন্সের ক্লাস 10-এর সায়েন্সের চ্যাপ্টার 15 যেটা আছে আওয়ার এনভায়রনমেন্ট বা আমাদের পরিবেশ, এই চ্যাপ্টার নিয়ে কিছু আলোচনা করব। তোমরা ভালো ঠিকসে খেয়াল করবা এবং কপি এবং সামনে রাখিয়া এই আলোচনাগুলো মন দিয়া মনোযোগ সহকারে শুনবা। চ্যাপ্টার যেটা আছে চ্যাপ্টারটার নাম হচ্ছে আমাদের পরিবেশ। এটার মধ্যে আমি ইংলিশ এবং বেঙ্গলি দুইটা ল্যাঙ্গুয়েজ ইউজ করেছি। দুইটা ল্যাঙ্গুয়েজ এই জন্য ইউজ করেছি কারণ কিছু কিছু স্টুডেন্ট আছে বেঙ্গলি মিডিয়াম এবং কিছু স্টুডেন্ট আছে যারা ইংলিশ মিডিয়াম। দুইটা মিডিয়ামের স্টুডেন্টরা উপকৃত হওয়ার লাগে আমি এই দুইটা মিডিয়াম ইউজ করেছি। তো দেখা যাক আজকের এই টপিকগুলো। চ্যাপ্টার নাম হচ্ছে আমাদের পরিবেশ। আমরা ফার্স্টে জানতে লাগবো যে পরিবেশটা পরিবেশ জিনিস কিটা, পরিবেশ বলতে কি বুঝো। পরিবেশ হচ্ছে আমাদের চতুর্দিকে দেখা গাছপালা, মানুষ, জীবজন্তু, সূর্যরশ্মি, এরপরে সূর্যরশ্মি, মাটি, বায়ু ইত্যাদি জৈবিক এবং অজৈবিক উপাদানকে কি বলে পরিবেশ বলে। আমরা শর্টকাট করতে পারি যে আমাদের চতুর্দিকে দেখা জৈবিক এবং অজৈবিক উপাদান দ্বারা গঠিত অবস্থাকে কি বলে পরিবেশ। পরিবেশের ডেফিনিশনটা আমরা শিখলাম যে আমাদের চতুর্দিকে দেখা জৈবিক এবং অজৈবিক উপাদান দিয়ে গঠিত অবস্থাকে কি বলে পরিবেশ। এই পরিবেশের মধ্যে দুইটা উপাদান আমরা পাইছি, একটা হলো জৈবিক, একটা হলো অজৈবিক উপাদান। নেক্সট আমরা দেখব যে যেগুলো আমি টপিক রাখছি এই চ্যাপ্টারের মধ্যে এইগুলো টপিকও মেইনলি আছে। এই টপিকগুলো আমরা প্রত্যেকটি একটা একটা করিয়া আমরা আলোচনা করব। প্রথমে যেটা আছে যেটার নাম হইল বর্জ্য পদার্থ, মানে ব্যবহারের যোগ্য নাই যে পদার্থ, এটার নাম হইল বর্জ্য পদার্থ। এই বর্জ্য পদার্থ দুই রকমের থাকে। একটা থাকে তোমার জৈব বিনাশক পদার্থ আর একটা থাকে জৈব অবিনাশক পদার্থ। মানে যে পদার্থ বর্জ্য পদার্থের মধ্যে যে পদার্থগুলো জৈবিক ক্রিয়ার ফলে আমরা বিনাশ করতে পারি তার নাম হইল জৈব বিনাশক পদার্থ। আর যে পদার্থগুলো জৈবিক ক্রিয়ার ফলে বিনাশ হয় না তার নাম হইল জৈব অবিনাশক পদার্থ। মানে যেটার ইংলিশ নাম হইল বায়োডিগ্রেডেবল অ্যান্ড নন বায়োডিগ্রেডেবল। বায়োডিগ্রেডেবল আর নন বায়োডিগ্রেডেবল। বায়োডিগ্রেডেবল হইল যেটা বাংলা নাম হইল জৈব বিনাশক, জৈব বিনাশক। আর নন বায়োডিগ্রেডেবল হইল জৈব অবিনাশক। জৈব বিনাশক পদার্থ হইল যেটা মাইক্রো অর্গানিজম বা অণুজীব দ্বারা, অণুজীবে যেটারে ফসাইয়া মাটির লগে মিশাইতে পারে যে পদার্থগুলো আছে এটার নাম হইল জৈব বিনাশক পদার্থ। মানে মাইক্রো অর্গানিজমে যেটারে মাটির লগে মিশাইতে পারে তার নাম হইল জৈব বিনাশক পদার্থ। আর যেটা মাইক্রো অর্গানিজমে মাটির সঙ্গে মিশাইতে পারে না তার নাম হইল জৈব অবিনাশক পদার্থ। তো মাটির সঙ্গে মিশে জৈব বিনাশক পদার্থ যেটা আছে এই জৈব বিনাশক পদার্থ আমরা ছোট ছোট অণুজীব যেটা করতে পারি, যে ব্যাকটেরিয়া যেটা করে মাটির সঙ্গে মৃত জীব যেটা আছে এটা করে মাটির সঙ্গে মিশাইতে পারে, বা বিভিন্ন জৈব বিনাশক পদার্থ আমরা করতে পারি, বা রুটি, আলু, পেঁয়াজ, এরপরে আমরা করতে পারি কাগজ ইত্যাদি এগুলো জৈব বিনাশক পদার্থ। কারণ এই পদার্থগুলো যদি আমরা মাটির মধ্যে ফেলিয়ে রাখি তখন ব্যাকটেরিয়া বা বিভিন্ন অণুজীব যেটা আছে এই অণুজীবের ক্রিয়ার ফলে এটা করে মাটির সঙ্গে এই জিনিসটাই করে তারা কিনা করে মিশাই দেয়। কিন্তু কিছু কিছু পদার্থ আছে যে পদার্থগুলো এই মাইক্রো অর্গানিজম বা অণুজীবের ক্রিয়ার ফলে মিশাইতে পারে না মাটির সঙ্গে। পদার্থের মধ্যে আমরা পাই পলিথিন,
প্লাস্টিক প্লাস্টিক ইত্যাদি। তো এই পলিথিন প্লাস্টিক যেটা আছে এর ভিতরে মাইক্রো অর্গানিজম বা অণুজীব ইয়ার ফলে এটা করে না, মাটির সঙ্গে মিশাইতে পারে না। এই পদার্থ কিন্তু নাম রাখা হলো জৈব অবিনাশক পদার্থ। আর যেটা মাইক্রো অর্গানিজম বা অণুজীবে ইয়ার ফলে মাটির সঙ্গে মিশাইতে পারে তার নাম হলো জৈব বিনাশক পদার্থ। জৈব অবিনাশক পদার্থ যেটা আছে, জৈব অবিনাশক পদার্থ যেটা আছে এটাইতে আমরা পরিবেশের মধ্যে প্রচুর পরিমাণে ক্ষতি সাধন করতে পারে। কারণ এই পলিথিন যেটা আছে, পলিথিন যদি আমরা মাটির মধ্যে যেখানে সেখানে আমরা ফেলিয়ে রাখি দিই তখন মাটির উর্বরা শক্তি নষ্ট হয়ে যেতে পারে। ফলে বিভিন্ন গাছপালা বিভিন্ন উদ্ভিদে এটা করতো না, মাটির নিচ থেকে নাইট্রোজেন বা জল সংগ্রহ করতে পারত। প্লাস্টিক সামগ্রী যেটা আছে এটাই না যদি আমরা মাটির মধ্যে ফেলিয়ে রাখি দিই মাটির মধ্যে ফসতো না সহজে, এটা ক্ষতি সাধন করতে পারে। তো জৈব অবিনাশক পদার্থ দ্বারা দুইটা ক্ষতি আমরা ফার্স্ট হতে হইতে পারি। জৈব অবিনাশক পদার্থগুলো নালা নর্দমা ইত্যাদি স্থানে যদি আমরা ফেলিয়ে রাখি তখন নালা নর্দমার গভীরতা কমে যাইব এবং জলধারণ ক্ষমতা কমে যাইব। এর ফলে আমরা বলতে পারি যে এই পদার্থগুলো আমরা যদি যেখানে সেখানে ফেলিয়ে রাখি তখন মাটির উর্বরা শক্তি কি হইতে পারে, হ্রাস হয়ে যেতে পারে। আজকে আমরা ফার্স্ট টপিক যেটা আছে এই টপিকটা নিয়ে আলোচনা করলাম, যেটা হলো বর্জ্য পদার্থ। বর্জ্য পদার্থের মধ্যে দুই ধরনের থাকে, একটা থাকে যেটা জৈবিক ক্রিয়ার মাধ্যমে আমরা যেটা করতে পারি নষ্ট করতে পারা যায়, আর যেটা জৈবিক ক্রিয়ার মাধ্যমে নষ্ট করা যায় না এটার নাম হলো জৈব অবিনাশক। আর যেটা নষ্ট করা যায় এটার নাম হলো জৈব বিনাশক পদার্থ। নেক্সট টপিক যেটা আছে এটা নিয়ে আমরা আলোচনা করব। নেক্সট টপিকটার নাম হলো পরিস্থিতি তন্ত্র বা ইকোসিস্টেম। পরিস্থিতি তন্ত্র বা ইকোসিস্টেম জিনিসটা কি? আর এটার নাম হলো ইকোসিস্টেম। পরিস্থিতি তন্ত্র বা ইকোসিস্টেম জিনিসটা হলো যে কোনো একটা নির্দিষ্ট অঞ্চল বা কোনো একটা নির্দিষ্ট স্থানে যে বসবাসকারী জনগোষ্ঠী অজৈবিক উপাদানের উপর নির্ভর করিয়া যে একটা অবস্থা সৃষ্টি করে তার নাম হইল পরিস্থিতি। মানে পরিস্থিতি তন্ত্র হইল কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠী বসবাসকারী যে অজৈবিক উপাদানের উপর নির্ভরশীল করে যে অবস্থা সৃষ্টি করে সেই অবস্থাকে আমরা কি বলি, পরিস্থিতি তন্ত্র বলি। পরিস্থিতি তন্ত্রের মধ্যে কেন দুইটা উপাদান থাকতে পারে, একটা হইল বায়োটিক আর একটা হইল অ্যাবায়োটিক। পরিস্থিতি তন্ত্রের মধ্যে দুইটা থাকতে পারে, একটা হলো বায়োটিক মানে যেটাকে আমরা বাংলাতে বলতে পারি জৈব উপাদান, আর একটা নাম হলো অজৈব উপাদান। জৈব বলতে আমরা বুঝি আর এটার জান আছে, আর অজৈব বলতে বুঝি আমরা যেটা জান নাই, প্রাণ। জৈব উপাদান যেটা আছে এটা তো জানলা উপাদান আমরা বলতে পারি, যারা জান প্রাণ আছে মানুষ গরু ছাগল ইত্যাদি। অজৈব উপাদান আমরা বলতে পারি সূর্যরশ্মি বায়ু মাটি জল ইত্যাদি। এই পরিস্থিতি তন্ত্রের মধ্যে দুই ধরনের উপাদান থাকে, জৈব উপাদান এবং অজৈব উপাদান। জৈব উপাদান যেটা আছে এটা বসবাস করে কোনো একটা নির্দিষ্ট জায়গার মধ্যে হারে আশ্রয় গ্রহণ করে হার সাহায্য নেওয়া অজৈব উপাদানের উপর। যেমন পরিস্থিতি তন্ত্র আমরা যদি উদাহরণ দেই তখন আমরা দিতে পারি পরিস্থিতি তন্ত্র সাধারণত আমরা দেখবো দুই ধরনের হতে থাকে, একটা থাকে প্রাকৃতিক বা নেচারের, আর একটা থাকে ম্যানমেড বা আর্টিফিশিয়াল, আর একটা থাকে ন্যাচারাল। ম্যানমেড যেটা আছে পরিস্থিতি তন্ত্র, এই পরিস্থিতি তন্ত্রের মধ্যে আমরা দেখতে চাই তখন আমরা পাই পুকুর, এরপরে শস্য ক্ষেত্র, বাগান ইত্যাদি। ন্যাচারাল যদি আমরা দেখতে পাই তখন ন্যাচারালের মধ্যে আমরা দেখতে পারি নদী, অরণ্য ইত্যাদি। এই পুকুরের
পুকুরের মধ্যে আমরা জানি মাছ বা বিভিন্ন জলজ প্রাণী থাকে, খাল উপরে আশ্রয় করিয়া পুকুরের মধ্যে থাকা জল, মাটি, এরপরে পুকুরের মধ্যে আমরা জানি জলের মধ্যে যেটা থাকে অক্সিজেন থাকে ইত্যাদির আশ্রয় গ্রহণ করিয়া কিতা থাকে এই পুকুরের মধ্যে থাকা জৈব উপাদানগুলো অজৈব উপাদানের উপরে আশ্রয় করিয়া বাঁচিয়া থাকে। শস্য ক্ষেত্র ঠিক ওরকম, যে সকল শস্য ক্ষেত্রের মধ্যে যে সকল জীব থাকে, যে সকল গাছ গাছাল লাগানো হয়, এটা অজৈব উপাদানের উপরে আশ্রয় গ্রহণ করিয়া থাকে। কিন্তু এই যে পরিস্থিতি তন্ত্রের মধ্যে এই যে সকল জিনিস আমরা কইছি, পুকুর, শস্য ক্ষেত্র, বাগান, এটা কে বানায়? মানুষে বানায়। পুকুর খেয়ে তৈরি করে, মানুষের তৈরি করে। শস্য ক্ষেত্র আমরা শস্য রোপণ করি, মানুষের রোপণ করে। বাগান আমরা দেখছি, ফ্লাওয়ার গার্ডেন আছে, এটা গার্ডেনটা কে বানায়? আমরা নিজেও বানাই। কিন্তু নেচারে কিছু কিছু পরিস্থিতি তন্ত্র তৈরি করে, যেটা হলো নদী, নদী আমরা বানাইতে পারি না, এটা নেচারে বানায়। অরণ্য যেটা আছে, অরণ্য কিতা করে? নেচারে বানায়। এটার মধ্যে যে সকল জীব রইব, সেই জীবগুলো কিতা করে? অজৈবিক উপাদানে ব্যবহার করিয়া, নির্ভর করিয়া অজৈবিক উপাদানের উপর তারা কিতা করে? বাঁচিয়া থাকে। এই যে অবস্থা আছে, সেই অবস্থায় আমরা কিতা করি? পরিস্থিতি তন্ত্র বা ইকোসিস্টেম। আমরা বুঝতে পারলাম পরিস্থিতি তন্ত্র হারে হয়, ইকোসিস্টেম বা পরিস্থিতি তন্ত্র হারে হয়। তো তোমরা এই যে যেগুলো আমি এখানের মধ্যে আলোচনা করছি, এটা নোট করিয়া নিতে পারো। নেক্সট টপিক যেটা আছে, এটা আমরা দেখুন খাদ্যের উপরে ডিপেন্ড করিয়া জীবরে কয়ভাবে ভাগ করা হয়েছে। খাদ্যের উপরে ডিপেন্ড করিয়া জীবরে আমরা দেখুন মেইনলি তিন ভাগে ভাগ করা হয়েছে। এর নাম হলো প্রোডিউসার, কনজিউমার, and decomposers. Producers, consumer or decomposers, এই তিন ভাগে খাদ্যের উপরে ডিপেন্ড করিয়া জীবরে সাধারণত এই তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রডিউসার যেটা আছে, এটার বাংলা হলো উৎপাদক, কনজিউমারের বাংলা হলো উপভোক্তা, উপভোক্তা, আর এটার নাম হলো বিয়োজক। খাদ্যের উপরে ভিত্তি করে আমরা দেখছি জীবরে সাধারণত তিন ভাগে ভাগ করা হয়েছে: প্রডিউসার, কনজিউমার, ডিকম্পোজার, বা বাংলা আমরা বলতে পারি উৎপাদক, উপভোক্তা এবং বিয়োজক। উৎপাদক বলতে আমরা বুঝি যে উৎপাদক যারা আছে তারা কিতা করে? নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে, মানে নিজে সেলফ ডিপেন্ডেন্ট থাকে, নিজের খাদ্য নিজে প্রস্তুত করে, কেউ তারা খাদ্য প্রস্তুত করিয়া দিতে লাগে না। উৎপাদক যেখানে আছে, এই উৎপাদকের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি গ্রিন প্ল্যান্টস, গাছপালা যারা আছে, গাছপালা হইল, সবুজ গাছপালা হইল, তারা উৎপাদক, তারা নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে। স্বতন্ত্র গাছপালা, এই গাছপালা কিনা পারে নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে। গাছপালা হইল আমার উৎপাদক। উপভোক্তা যেটা আছে, উপভোক্তারে আবার একটা ক্যাটাগরির মধ্যে ভাগ করা হয়েছে। উপভোক্তারে মেইনলি আমরা দেখো তিনটা ভাগে ভাগ করা হয়েছে, কিন্তু কোনো সময় আমরা দেখি চারটা ভাগে ভাগ করা হতে পারে। যেটা আমরা বলতে পারি প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার, টারশারি কনজিউমার। কোনো সময় আমরা দেখুন তাকে কোয়াটারনারি কনজিউমার। এখানে বাংলাতে আমরা বলতে পারি উপভোক্তারে প্রথম সারির উপভোক্তা, দ্বিতীয় সারির উপভোক্তা, তৃতীয় সারির উপভোক্তা এবং চতুর্থ সারির উপভোক্তা। এই উপভোক্তারে আবার আমরা দেখি আর কয়ভাবে ভাগ করা হয়েছে? মেইনলি তিনটা, কোনো সময় চারটা আমরা পাইতে পারি। প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি, চতুর্থ সারির উপভোক্তা। প্রাইমারি কনজিউমারটি আমরা সংক্ষেপে দেখলে 1 ডিগ্রি কনজিউমার, সেকেন্ডারিতে 2 ডিগ্রি, টারশারিতে 3 ডিগ্রি, আর কোয়াটারনারিতে আমরা দেখতে পারি 4 ডিগ্রি কনজিউমার। এই উপভোক্তা যেখানে আছে, উপভোক্তার আরেকটা নাম আমরা বলতে পারি খাদক, আরেকটা নাম হইল ভক্ষক। এটারে আমরা দেখছি 4টা ক্যাটাগরির মধ্যে ভাগ করা হয়েছে। এই উপভোক্তা যেখানে আছে, অভ্যন্তরে মৃত্যুর পরে, মরার পরে কিতা করে? অভ্যন্তরে মাটির সঙ্গে মিশে গেলে তার নাম হলো অনুজীব বা বিয়োজক।
বৃহৎজকে কিতা করে মাটির সঙ্গে অন্তরে মিশে যায় ব্যাকটেরিয়া বিভিন্ন ছোট ছোট অনুজীব আছে এই অনুজীবে কিতা করে এই জিনিস যেগুলো আছে উপভোক্তা অন্তরে মরার পরে মাটির সঙ্গে মিশে যাবে কে বৃহৎজকে যদি আমরা এক্সাম্পল করি আরে যে সাপোজ ধরি গাছপালা এই গাছপালা যেগুলো আছে এগুলি খাইব কে এগুলি খাইব হইল তোমার গাছপালারে খাইয়া আছে ধরো ফরিঙ্গে গাছপালা খাইব ফরিঙ্গে খে খাইল বেঙ্গে খাইল বেঙ্গে খে খাইল সাপে খাইল সাপে খে খা ইগলে খা এখানে দেখো ফরিংটা হইল আমার প্রথম সারি উপভোক্তা হে উপভোগ করে খাইয়া আছে খারে খাইয়া আছে গাছপালারে উৎপাদকরে খাইয়া আছে ব্যাংক যেগুলো আছে ব্যাংকটা হইল আমার দ্বিতীয় সারি উপভোক্তা হে খারে খাইয়া আছে প্রথম সারি উপভোক্তারে খাইয়া আছে তৃতীয় সারি যে উপভোক্তা আছে তার নাম সাপ সাপে খারে খাইয়া আছে দ্বিতীয় সারি উপভোক্তারে খাইয়া আছে ইগল হইল চতুর্থ সারির উপভোক্তা হে খারে খাইয়া আছে সাপরে খাইয়া আছে এইভাবে কি দেওয়া করে খাদ্যর একটা প্রসেস চলতে থাকে আর এই ইগল যেটা আছে ইগল বা অন্যান্য এদের যেগুলো আমাদের উপভোক্তা যেগুলো আছে এটা সব পাহাড় করে এখানে বিভিন্ন ব্যাকটেরিয়া বা অন্যান্য অনুজীব যেটা আছে ওগুলোকে কি করে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারে এখানে দিকে আমরা ফরিং যেটা আছে ফরিংকে খাওয়া খায় গাছপালারে খাওয়া এর মানে ফরিংকে খাওয়া খাইয়া আছে তৃণরে খাইয়া আছে ফরিংকে খাইয়া আছে তাহলে তৃণরে তৃণ মানে গাছপালা যেটা আছে তার আমরা তৃণ করি দ্যাট মিন্স যে তৃণ খাইয়া আছে তার নাম হলো তৃণভোজী এখানে দেখো ব্যাং সাপ ইগলে এটা কিটা খাওয়া ফরিং কিটা আছে একটা ফরিংয়ের শরীরের মধ্যে আমরা জানি কম থাকুক বেশ হোক মাংস থাকে দ্যাট মিন্স এটা হলো মাংসভোজী সাপে ব্যাং তার ব্যবসায়ী মাংস আছে মাংসভোজী এটা তো নাম হলো মাংসভোজী এরপরে আছে কিছু কিছু জীব যেমন মানুষে কিটা করে ঘাসও খায় হ্যাঁ মানে তৃণও খায় মাংসও খায় তো এই জীবকে আমরা কিটা বলতে পারি সর্বভোজী এরপরে আরো কিছু কিছু জীব আছে যেটা কিটা করে অন্য জীবের উপরে পাশ করবো কিন্তু অন্য জীবরে হে মারত না মারিয়া অন্য জীবের উপরে থেকে শুধুমাত্র খাদ্য গ্রহণ করিয়া বাঁচে থাকবো এটার নাম হইল পরান্নভোজী এটা মেনলি আমরা অন্যভাবে তারা করতে পারি কনজিউমারটা আরো বিভিন্নভাবে ভাগ করা হয়েছে তৃণভোজী মাংসভোজী সর্বভোজী পরান্নভোজী তে এই তৃণভোজী যেটা আছে তৃণভোজী শুধুমাত্র খায় উৎপাদক বা গাছপালা যেটা আছে তৃণরে খাইয়া আছে মাংসভোজী তারা কিটা করে মাংস জাতীয় জিনিসটা খাইয়া আছে সর্বভোজী কিটা করে সবটা খাইতে পারে যেমন মানুষে কিটা করে তৃণরে খাইতে পারে মাংসরে খাইতে পারে পরান্নভোজী মানে যেটা কিতা করে শুধুমাত্র অন্যের উপরে জীবন ধারণ করিয়া বাঁচে থাকে কিন্তু অন্যরে ধ্বংস করে তৃণভোজীর ইংলিশ নাম হইল হার্বিভোরস মাংসভোজীর ইংলিশ নাম হইল কার্নিভোরস সর্বভোজী হইল অমনিভোরস আর এটার নাম হইল প্যারাসাইট পরান্নভোজী যেটা আছে পরান্নভোজীর এক্সাম্পল আমরা হইতে পারি উকুনে কিতা করে আমরা মাথার থেকে ব্লাড সাফ করিয়া রক্ত চুষিয়ে খায় কিন্তু আমরা কোনোদিন উকুনের খামারে মরি না কোনোদিন আমরা শুনছি না যে পেপার পত্রিকার মধ্যে দিছে যে অমুক ভদ্র মহিলা ভদ্র পুরুষ উকুনের কামড়ে মারা গেছে উকুনে খেয়ে কামড়ে মারে না মশা কিতা করে আমরা শরীর থেকে রক্ত চুষিয়ে খায় কিন্তু আমরা মারে না কোনোদিন শুনছি না যে অমুকে মশা কামড় মারছে আর মানুষ উঠিয়া পড়িয়া মারা গেছে এই পরান্নভোজী মানে পরের উপরে তার অন্য নির্ভর করে কিন্তু পরের হত্যা করে না যারা তার নাম হইল পরান্নভোজী এখান থেকে আমরা আজকে দেখলাম খাদ্যের উপরে ডিপেন্ড করে জীবকে সাধারণত কয় ভাগে ভাগ করা হয়েছে বিভিন্ন স্তর বিভিন্ন ভাগ আমরা এখানের মধ্যে পড়েছি সবে এটা নোট করে রাখলে আমি তোমরা সুবিধা লাগিয়া কিছু আমরা সিলেটি ভাষা ইউজ করি আর টুকু কারিয়ার আমি শুদ্ধ বাংলাতে বোঝানোর চেষ্টা করি আর কিছু সিলেটি নাম চাইলে তো কিতা হয় আমরা বুঝতে অসুবিধা হয় কারণ আমরা সিলেটি মাটি অভ্যাস হয়েছি নেক্সট দেখো আমরা পৌষ্টিক স্তর খাই পৌষ্টিক স্তর হইল খাদ্যের
যে সকল উপাদান আছে এই উপাদানকে একটা স্তরে ভাগ করা হয়েছে। এই স্তরগুলোকে আমরা বলি পুষ্টিক স্তর। একটা শৃঙ্খলাবদ্ধভাবে খাদ্য একটা শৃঙ্খলাবদ্ধভাবে সাজানি হয়েছে। এই সাজানিকে আমরা কিন্তু হয় পুষ্টিক স্তর বা যেটা আমরা বলতে পারি ট্রপিক লেভেল। এই ট্রপিক লেভেলে বা পুষ্টিক স্তর যেটা আছে এটা একটা পিরামিড স্ট্রাকচারে বর্ণনা করা হয়। এটা ট্রায়াঙ্গুলার শেপে বর্ণনা করা হতে পারে। যেমন এই যে ট্রায়াঙ্গুলার শেপ আছে এর বায়োলজির ভাষা বা জীববিজ্ঞানের ভাষা আমরা তারা বলতে পারি পিরামিড। এই পিরামিডাল স্ট্রাকচারের মধ্যে এই পুষ্টিক স্তরগুলোকে আমরা আলোচনা করতে পারি। প্রথমে যে পুষ্টিক স্তরের মধ্যে আমরা দেখছি কে থাকে উৎপাদক থাকে। উৎপাদক যেটা আছে উৎপাদকের খাইয়া ফেল আছে। প্রথম সারির উপভোক্তা, উপভোক্তার আরেক নাম কিটা হইতে পারে খাদক বা ভক্ষক হইতে পারে। প্রথম সারির খাদক, প্রথম সারির খাদককে কে খাইয়া আছে দ্বিতীয় সারির খাদক, আর দ্বিতীয় সারির খাদককে খাইয়া আছে তৃতীয় সারির খাদক। এখানের মধ্যে আমাদের কাছে একটা স্তর স্থাপন হয়েছে উৎপাদক, প্রথম সারির খাদক, দ্বিতীয় সারির খাদক, তৃতীয় সারির। এখানে দেখো ফার্স্টের যে যেটা আছে উৎপাদক আমরা জানি সবথেকে বেশিও আছে, বেশি পরিমাণে প্রথম সারির, দ্বিতীয় সারির, তৃতীয় সারির এরকম একটা স্তরে তাদের সাজানো হয়েছে। এটার লগে আমি আলোচনা করতে গিয়া নেক্সট একটা টপিকে আলোচনা করব, যেটার নাম হলো শক্তি 10% নিয়ম বা 10% ল অফ এনার্জি। এটার লগে আলোচনা করতে গিয়ে ওই টপিকটা আমি আলোচনা করব। 10% ল কিটা হইছে যে কোনো একটা শক্তি স্তর অন্য শক্তি স্তরে যখন শক্তিটা যাইব তখন টোটাল শক্তিটা কি হয় 10% শক্তিটা মানে এখানে যদি কিছু থাকে তখন তার মধ্যে কি হয় 10% শক্তি ওখানে দেব, মানে এখানে যদি 100% শক্তি থাকে এই 100% শক্তিটা পরবর্তী স্তরের মধ্যে যাইতো না, না দিয়ে কত দেব 10% শক্তি দেব পরবর্তী স্তরের মধ্যে। এবং এই স্তরের মধ্যে 90% যে শক্তি আছে এখানে যাইব কোন দিকে, এই 90% শক্তিটা এই যে স্তরের মধ্যে থাকা যেটা আছে জীবনের বংশ বিস্তার, রিপ্রোডাকশন এবং জীবনের মধ্যে বিভিন্ন রকমের ক্রিয়া করার ক্ষেত্রে এই জীবনের মধ্যে উষ্ণতা নিয়ন্ত্রণ, উষ্ণতা বৃদ্ধি ইত্যাদির ক্ষেত্রে এই শক্তি যেগুলো আছে শক্তিটা তোমার ব্যবহার হয়ে যাবে। 90% শক্তিটা ব্যবহার করতে থাকি, 10% শক্তি যেটা আছে এই 10% শক্তিটা পরবর্তী স্তরের মধ্যে যাইতে পারে। এখানে আমরা কই যে ল অফ এনার্জি 10% ল অফ এনার্জি 10% ল অফ এনার্জি হইছে একটা শক্তি স্তর থেকে পরবর্তী শক্তি স্তরের মধ্যে যখন শক্তিগুলো যাইব স্থানান্তরিত হইব তখন পুরো শক্তি যায় না, কতখানি যায় টোটাল যে শক্তি আছে তার 10%। এখানে যা আছে এখানে কি এখানে যাইব টোটাল শক্তি যেগুলো আছে ওর কিটাই দিব 10% দিব। এরকম একটা স্তর থেকে আরেকটা স্তরের মধ্যে এটা হয় 10% টোটাল শক্তি থেকে 10% হইয়া যাইতে থাকে। এটার মধ্যে থেকে আমরা বুঝতে পারছি যে পিরামিড স্ট্রাকচার থেকে আরেকটা জিনিস আমরা বুঝতে পারছি যে 10% ল অফ এনার্জি বা শক্তি 10% নিয়ম যেটা আছে নিয়মটা বলছে প্রত্যেকটা শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে যখন শক্তি স্থানান্তর হইব তখন পুরো শক্তি পূর্ণ শক্তিটা স্থানান্তর হয় না, টোটাল শক্তি থেকে মাত্র 10% শক্তি স্থানান্তরিত হয়। এটাকে আমরা বলি 10% ল অফ এনার্জি বা শক্তির 10% নিয়ম। 10% নিয়ম কিটা জিনিস আমরা বুঝতে পারছি। এটাও আমি পৌষ্টিক স্তর বলছি, পৌষ্টিক স্তর এগুলো খাদ্যের যেটা আছে এই খাদ্যের একটা শৃঙ্খলাবদ্ধভাবে একটা স্তরের সাজানি হয়, এটাকে আমরা পৌষ্টিক স্তর হয়। পৌষ্টিক স্তরকে একটা পিরামিড শেপে ট্রায়াঙ্গুলার শেপে তারা গঠন করা যায়, তারে উপস্থাপন করা যায়। এখানে আমি উপস্থাপন করিয়া দিছি যে পিরামিড শেপের মধ্যে প্রথমে উৎপাদক খাদক, প্রথম সারির খাদক, দ্বিতীয় সারির খাদক, তৃতীয় সারির খাদক এইরকম আমরা লিখব। আর আমরা যদি না পৌষ্টিক স্তর বলে দেখি বুঝো এবং একটি পিরামিড স্ট্রাকচার অঙ্কন করে দেখাইতাম আমি, এইটা আমরা দেখাইতে পারবো, এটা মুখ করে লিখবা। নেক্সট যেটা আছে এটা আমরা দেখব যে একটা ইম্পর্টেন্ট টপিক যেটার নাম হলো খাদ্য শৃঙ্খল বা খাদ্য জাল। এটা খুব ইন্টারেস্টিং একটা টপিক, ফুড চেইন আর ফুড ওয়েব, খাদ্য শৃঙ্খল আর খাদ্য জাল। খাদ্য কিটা থাকে
কোনো সময় খাদ্য যেটা আছে একটা শৃঙ্খলাবদ্ধভাবে একটা প্রসেসে একটা সিস্টেমে খাদ্য প্রণালী যেটা আছে প্রক্রিয়া যেটা আছে এটা চলতে থাকে। যদি আমরা দেখি গাছপালা বা গাছ, ছোট ছোট গাছ যেটা আছে ধান গাছ, হ্যাঁ সবজি যেটা আছে আমরা শস্য ক্ষেত্র গাছ যেটা থাকে, এই গাছগুলো খায় কে ফড়িংকে খায়, ফড়িংকে খায়, ফড়িংকে খাকে ব্যাঙকে খায়, ব্যাঙকে খেয়ে সাপে, সাপে খেয়ে ইগলে। বা আমরা বলতে পারি এই ফড়িংকে এই গাছটা খাকে ধরিয়া নেই ছাগলে খায়, ছাগলে খাইব মানুষে খাইব, মানুষকে খাইব বাঘে খাইব। দেখো একটা প্রক্রিয়া আছে, ফড়িংকে খায় গাছ, ব্যাঙকে খায় ফড়িংকে, সাপে খায় ব্যাঙকে, ইগলে খায় সাপে। এটা একটা প্রক্রিয়া, একটা সিস্টেম আছে। তো এখানে যদি ফড়িংয়ের সংখ্যাটা কমে যায় তাহলে কি করব, গাছটা বাড়বো, ব্যাঙের সংখ্যা কিন্তু কমে যাইব। ব্যাঙের সংখ্যা কম কমিতে লাগে, কারণ খাদ্যের অভাবে ফড়িং যদি কমে যায় খাদ্যের অভাবে ব্যাঙ মারা যাইব। যদি কারণ ব্যাঙের সংখ্যা কমে যায় তখন কি করব, ব্যাঙের সংখ্যা যখন কমবো ব্যাঙে আর ফড়িংকে খাইতে পারবে না, ফড়িংয়ের সংখ্যা বাড়ে যাইব, তখন সাপের সংখ্যা খাদ্যের অভাবে সাপ যাইব মারা যাইব, সাপের সংখ্যা কমে যাইব। একটা কোশ্চেন আছে বল, পরিস্থিতি তন্ত্র যদি কোনো একটা জীব উপাদান যেটা আছে কমতে থাকে, যে কমতে থাকে তখন পরিস্থিতি তন্ত্রের মধ্যে কিটা অসুবিধা হতে পারে বা পরিবেশের মধ্যে কিটা অসুবিধা হতে পারে। দেখো এই পরিবেশের মধ্যে যদি কোনো একটা জীবর উপাদান কমে যায় তখন বহু অসুবিধার সম্মুখীন হতে পারে। যেমন ব্যাঙ যদি কমে যায় তখন কি দেখব ফড়িংয়ের সংখ্যা বাড়ে যাবে। আমরা বুঝতেও পারি যে ব্যাঙ যদি কমে যায় ফড়িংকে খাইতে পারতো না, তখন ফড়িংয়ের সংখ্যা বাড়ে যাবে, আমরা হাঁটিতে বইতে অসুবিধা হবে বিভিন্ন দিকে। তখন দেখবো সাপের সংখ্যা কমে যাইব, আর সাপে ব্যাঙকে খাইতে পারতো না, তখন খাদ্যের অভাব দেখা দিব, সাপের সংখ্যা কমে যাইব। পরিস্থিতি পরিবেশের মধ্যে কোনো একটা জীব যদি ধ্বংস হয়ে যায় তখন বহুত অসুবিধার সৃষ্টি হইতে পারে। এখানে আমরা দেখি খাদ্য শৃঙ্খল কিনা, খাদ্যের এই ক্রমাগত একটা খাদ্যের উপাদানগুলো শৃঙ্খলাবদ্ধভাবে সেবাই থাকে, একটা প্রক্রিয়ার মাধ্যমে চলতে থাকে, সেই প্রক্রিয়ারে আমরা কিনা হয় খাদ্য শৃঙ্খল করি। এটা ইংলিশ নাম হলো ফুড চেইন, একটা সাইকেলের চেইনের মতো। আমরা দেখছি সাইকেলের যে পেডেল যখন আমরা মারি তার মধ্যে একটা চেইন লাগাই থাকে, যত আমরা স্পিডে পেডেল মারানো সাইকেলটা স্পিডে মানে সাইকেলটা দ্রুত গতিতে যাইব, তখন এই চেইন যেটা থাকে চেইনের প্রত্যেকটা গার্ডের মধ্যে একটা গার্ড যদি খুলে যায় তখন আমরা যত পেডেল মারি সাইকেলটা যাইতো না, সামনের দিকে যাইতো না। কারণ একটা গার্ড যদি না খুলিয়া পড়ে যায় তখন এ অসল হইয়া পড়ে। ঠিক হলো ফুড চেইন যেটা আছে, ফুড চেইনের একটা গার্ড যদি কমে যায় তখন এটার মধ্যে বিভিন্ন অসুবিধা সৃষ্টি হতে পারে। একটা উপাদান যদি কমে যায়, একটা উপাদান যদি তার মধ্যে নষ্ট হয়ে যায়। তো এই খাদ্য শৃঙ্খল বলতে আমরা বুঝছি কেন, খাদ্য প্রক্রিয়া যেটা আছে বা খাদ্যের উপাদান যেটা আছে এটা একটা প্রক্রিয়ার মাধ্যমে চলতে থাকে, সেই প্রক্রিয়ারে আমরা কিতা হয় খাদ্য শৃঙ্খল বা ফুড চেইন করি। এটাকে যদি আমরা বর্ষি হিসাবে বর্ষি নিয়ে যদি উদাহরণ হিসেবে ধরি, যেমন আমরা বলতে পারি পুকুরের মধ্যে যখন আমরা বর্ষি ফেলি মাছ মারার লাগিয়া, তখন একবার যখন বর্ষির মধ্যে আমরা খাদ্য দিয়া মাছের মধ্যে দিব, পুকুরের মধ্যে দিব, তখন কয়টা মাছ লাগবে এই বর্ষির মধ্যে? একটাও মাছ উঠিয়ে। দ্যাট মিনস খাদ্য শৃঙ্খলার মধ্যে একটা জীব, শুধুমাত্র একটা জীবের উপরে কিনা থাকে নির্ভরশীল থাকে। সাপ ব্যাঙের উপরে নির্ভরশীল, সাপের উপরে নির্ভরশীল, ফড়িং গাছের উপরে নির্ভরশীল। মানে বর্ষি যেভাবে যখন আমরা একবার পুকুরের মধ্যে দিব, এখানে আমাকে 5টা মাছ লাগবার কোনো আশঙ্কা নেই। কয়টা লাগবে? একটাও লাগবে। ঠিক হলো খাদ্য শৃঙ্খল যেটা আছে ফুড চেইন, এটার মধ্যে একটা জীবের উপরে কিনা থাকে নির্ভরশীল থাকে। কিন্তু ফুড ওয়েব বা খাদ্য জাল যেটা আছে, খাদ্য জালের মধ্যে আমরা যেমন একটা জীবর তখন খাদ্য একটা থাকতো না, অসংখ্য খাদ্য পেতে পারি। যেমন এক্সাম্পল হিসাবে আমরা নিতে পারি গাছ যেটা আছে, এই গাছটাকে খায়, এই গাছকে খায় ফড়িংকে, এই গাছকে খায়। কিছু কিছু আমরা জানি মাছে কিনা করে গাছ খায়, মাছে খায়। এই গাছকে খায় ছাগলে, এই গাছকে খায় গরুয়ে খায়, এই গাছকে খায়
হরিণ খেখা হরিণে হরিণে খেখা হরিণে খা ধরো পাখি খা এখন দেখো মানুষের কিতা করে মানুষের খাইতে পারে পাখিরে খাইতে পারে পাখি মানুষের খাইতে পারে মাছ কিতা করে মানুষের খাইতে পারে ছাগল মানুষের খাইতে পারে গরু মানুষের খাইতে পারে হরিণ মানুষের খাইতে পারে খাদ্য শৃঙ্খলার মধ্যে আমরা দেখছি আবার আমি একটা খাদ্য শৃঙ্খলা যেটা আছে খাদ্য শৃঙ্খলার গাছের মধ্যে আমরা দেখছি এই গাছটাতে খাইয়া আছে ছাগলে আর ছাগলে খাইয়া আছে কে মানুষের মানুষের খাইয়া আছে কে পাখি এখানে দেখো মানুষের শুধুমাত্র খাদ্য কয়টা আছে একটাও আসলো এটা আসলো ছাগল অন্য কোনো খাদ্য আসলো না কিন্তু এখানে মানুষের খাদ্য যে ধরা কয়টা এখানে পাখিও খাবে মাছও খাইতে পারে ছাগলও খাইতে পারে গরুও খাইতে পারে হরিণও খাইতে পারে একজন মানুষের অসংখ্য হানি হয়ে যাবে এটারে আমরা এক্সাম্পল হিসাবে ধরে নিলাম বর্ষি লগে আর এটা এক্সাম্পল যদি আমরা ধরে নেই জাকি জাল কিন্তু আমরা দেখছি পুকুরের মধ্যে একটা জাল বড় বড় জাল হাত দিয়ে ওরকম কেমনি ফেলাই এটা জালের মধ্যে অসংখ্য মাছ উঠে আইতে পারে এই জাতি জালের লগে যদি আমরা এটা তুলনা করি একটা জাতি যদি আমরা পুকুরের মধ্যে ছাড়ি আমার ইচ্ছা যদি থাকে যে আজকে ছোট একটা মাছ ফুটো ওটা দিয়ে আমি আজকে বাদ দিই কিন্তু কথা হইল যখন আমি জাতি একটা মাছ এটার লগে এখানে মাছ উঠে আইছে হ্যাঁ জাপানি একটা উঠে আইতে পারে মাগুর উঠে আইতে পারে শিং উঠে আইতে পারে সেম উঠে আইতে পারে এরপরে মহা মাছ উঠে আইতে পারে ফুটি মাছ উঠে আইতে পারে এখানে দেখো মাছ কতটা আইছে সেম কই মাগুর জাপানি বাও কয়েকটা মাছ উঠে আইতে পারে এখন আমি মাছ সপ্তাহে ছাড়ি দেবো না আমি যা পাইব তা কিতা করতে পারবো খাইতে পারবো এর মানে আমার তখন অসংখ্য কিতা হয়েছে খাদ্য হয়ে গেছে একবার তাকে ইন্টারভিউ লগে অসংখ্য মাছ পাইছি আর সবগুলো আমি খাইতে পারবো এটার নাম হইল খাদ্য জাল যে খাদ্য জালের মধ্যে একটা জীবন একটা খাদ্য থাকে না অসংখ্য খাদ্য থাকতে পারে অসংখ্য খাদ্যের উপরে নির্ভর করে একটা জীব বাঁচতে পারে তখন আমরা তারা বলবো ফুড ওয়েব বা খাদ্য জাল আর ফুড চেইন হইল একটা জীব শুধুমাত্র কয়টা খাদ্যের উপর নির্ভরশীল থাকবো একটা খাদ্যের উপর নির্ভরশীল থাকবো তাহলে আমরা বর্ষি দিয়ে উদাহরণ দিছিলাম যে একবার বর্ষি দিলে কয়টা মাছ লাগবো একটাও মাছ লাগবে আর এই মাছগুলো আমরা খাইতে লাগবো ফুড চেইন আর ফুড ওয়েব আমি মাছের বর্ষি দিয়ে এবং বাকি জাল দিয়া উদাহরণ দিয়ে বুঝাইয়া দিছি আশা করি আর সবাই বুঝতে পারছো নেক্সট যে টপিক আছে এই টপিকে আমরা আলোচনা করব যেটার নাম হইল জৈব বৃহত্তীকরণ বা যেটার নাম হইল বায়ো ম্যাগনিফিকেশন বা বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন জৈব বৃহত্তীকরণ বা বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন জিনিসটা বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন হইল যখন আমরা শস্য ক্ষেত্র হ্যাঁ ক্ষেত্র যে সবজি ক্ষেত করি এই সবজি ক্ষেত্রের মধ্যে বিভিন্ন রকমের কীটনাশক ঔষধ প্রয়োগ করি এই কীটনাশক ঔষধগুলো প্রয়োগ করার ফলে এটা সবজির ক্ষেত্রের মধ্যে যাইব যাওয়ার পরে এই সবজি ক্ষেত থেকে যখন সবজি আমরা শস্য উৎপাদন করব সেই শস্যর মাধ্যমে আমাদের শরীরের মধ্যে আসে যাইব আমরা শরীরের মধ্যে এটা লাগা করব তখন এই অবস্থায় আমরা হতে পারি বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন হইল কোনো একটা শস্য ক্ষেত্র বা কোনো একটা সবজি ক্ষেত বা কোনো জায়গার মধ্যে আমরা কীটনাশক ঔষধ প্রয়োগ করলে এই কীটনাশক ঔষধ প্রয়োগ করার পরে এখান থেকে যে জিনিস আমরা উৎপাদন করব সেই উৎপাদন জিনিসের লোকে এই ডিটারজেন্ট বা এই প্রোডাক্ট কেমিক্যাল জিনিস যেটা আছে এটা তাকিয়ে থাকে আর এর পরবর্তী যে জীবে এটারে আহার করব জীব শরীরে আসিয়ে পড়ে এটারে আমরা হতে পারি জৈব বৃহত্তীকরণ বা বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন নেক্সট যেটা আছে ওজন ওজন বলতে আমরা কি বলবো ওজন হইল বায়ুমণ্ডলের একটা স্তর আমরা জানি স্ট্রাটোস্ফিয়ারের উপরে একটা লেয়ার আছে একটা স্তর আছে যে স্তরের নাম হইল ওজন স্তর বা ওজন লেয়ার এই ওজন লেয়ারের একটা প্রাকৃতিক লেয়ার এই লেয়ারে বা স্তরে কিতা করে আন্ডারে প্রোটেক্ট করে খান কিলা প্রোটেক্ট করে যেটা আমরা দেখছি যে একটা ছাতায় কিতা করে বৃষ্টির দিন বা রৌদ্রের দিন যদি আমরা ছাতা মাথায় দিয়ে যাই তখন রোদ বা বৃষ্টির থেকে আমরা বাঁচিয়ে থাকতে পারি বা শীতকালে আমরা ফর্মাল যেটা আছে ব্ল্যাঙ্কেট তার মধ্যে দিলে কিন্তু ঠান্ডার থেকে আমরা বাঁচতে পারি ঠিক ওজনে কিতা হয় উপরে
উপরে যেটা স্ট্রাটোস্ফিয়ার উপরে লেয়ার আছে ওজন লেয়ার, এই ওজন লেয়ারে আমরা পৃথিবীর ঠিক ছাতা বা কমলের মতো কিনা করে আবৃত করিয়া, সে ছাতা বা কমলের মতো আবৃত করিয়া পৃথিবীর রাখছে, জীবমণ্ডলে আবৃত করিয়া রাখছে। কিতার লাগে আবৃত করিয়া রাখছে? কারণ আমরা জানি সূর্য থেকে আল্ট্রাভায়োলেট রে, সূর্য থেকে কিনা করে এক ধরনের অতি বেগুনি রশ্মি নির্গত হয়, যে রশ্মিটা যদি পৃথিবীর মধ্যে ডাইরেক্ট হয়ে পড়ে তখন বিভিন্ন জীবের জীবনহানি করতে পারে, বিভিন্ন জীবের বিভিন্ন রকমের রোগের সৃষ্টি হতে পারে। এই আল্ট্রাভায়োলেট রে বা অতি বেগুনি রশ্মি থেকে বাঁচানির লাগিয়া ওজন লেয়ার স্থাপন করছে প্রকৃতির। যেটা ওজন যেটা আছে এই ওজনটা ফর্মুলা হইল O3। এই O3টা অক্সিজেন অ্যাটম এবং অক্সিজেন মলিকিউল যেটা আছে এটা দ্বারা গঠিত হয়। O2 প্লাস O দিয়া কি হয়? ওজন গঠিত হয় O3। এই ওজনটা সংকেত হইল O3, রাসায়নিক সংকেত হইল O3। এই O3 একটা লেয়ার, যে লেয়ারটা O3 একটা গ্যাসীয় লেয়ার, যেটা আমরা পৃথিবীর উপরিভাগ রেখা করছে আবৃত করিয়া রাখছে। এটা থেকে ইউভি রে থেকে বা আল্ট্রাভায়োলেট রে পৃথিবীর মধ্যে পড়ার থেকে আমরা রে বাঁচায় রাখছে। এই ওজনে আমরা কিতা করছি, বিভিন্ন মানুষের ক্রিয়াকলাপের ফলে এই ওজন লেয়ারটে দিন দিন আমরা কিতা করিয়া নষ্ট করি, যেটারে আমরা বলতে পারি নষ্ট করার ফলে ওজনের মধ্যে হোল সৃষ্টি হয়, ওজনের মধ্যে কিতা হয়? ছিদ্র সৃষ্টি হয়। এই ওজনকে নষ্ট করার থেকে আমরা বাঁচাইতে হইলে আমরা বিভিন্ন কার্যকলাপ এটার ভিতরে কমাইতে লাগবো। এই কার্যকলাপের মধ্যে আছে আমরা বিভিন্ন রকমের ইন্ডাস্ট্রি বানাই, এই ইন্ডাস্ট্রি থেকে ক্ষতিকারক গ্যাস বাইর হয়। এটা গ্যাসের নাম হতে পারে সালফার ডাইঅক্সাইড গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, বিভিন্ন রকমের গ্যাস বাইর হয়। এই গ্যাসটা বায়ুমণ্ডলের উপরের ভাগে গিয়া তখন ওজনকে কিতা করে নষ্ট করে। মেইনলি ওজনকে নষ্ট করে সিএফসি বলে একটা গ্যাস আছে, এই গ্যাসটা ওজনকে নষ্ট করতে পারে। এর পুরো নাম হলো ক্লোরোফ্লোরোকার্বন। সিএফসি পুরো নাম হলো ক্লোরোফ্লোরোকার্বন। এই ক্লোরোফ্লোরোকার্বনটা বাইরে হাতে আমরা কিন্তু জানি না। আমরা ডেইলি ব্যবহার করতে থাকি, ঘরের মধ্যে রেফ্রিজারেটর বা ফ্রিজ যেটা আছে ফ্রিজ ব্যবহার করি, এরপরে আমরা এয়ার কুলার ব্যবহার করি, এসির মেশিন ব্যবহার করি। এটার থেকে বাতানুকূল যন্ত্র যেটা আছে সেটা ব্যবহার করিয়া থাকি। আর এটার থেকে কিটা বাইর এক ধরনের গ্যাস বাইর। তো আমরা বেশি ব্যবহার করবো অত বেশি গ্যাস বাইর। আমরা দেশে ফ্রিজের নিচে দিয়া যদি আমরা হাত দিয়ে দেখতে পাই, দেখবা গরম ধোঁয়া বাইর। এই গরম ধোঁয়া যেটা আছে এটা বায়ুমণ্ডলের উপরে যেটা লেয়ার আছে ওজন লেয়ার, এই ওজনকে কিটা করতে পারে আস্তে আস্তে ওজনকে ধ্বংস করে দিতে পারে। ওই ওজনকে ছিদ্র করার কারণে তখন পৃথিবীর মধ্যে অতি বেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রে যদি নামিয়ে আয়, তখন আমরা শরীরের মধ্যে খালি আমরা মানুষ না, বিভিন্ন জীব শরীরের মধ্যে স্কিন ডিজিজ হইতে পারে, চর্মরোগ হইতে পারে। এই চর্মরোগটা খালি যে স্থল যারা বাস করে স্থলচর প্রাণী তারা রইল ঠিক না, এটা জলচর প্রাণীর মধ্যে হইতে পারে। জলচর প্রাণী যেমন মাছ বা বিভিন্ন রকমের জলজ প্রাণী আছে, এটা শরীরের মাছের জল যেটা আছে জল ক্ষতিকারক হইয়া তখন স্কিনের মধ্যে লাল লাল আমরা দেখছি মাছের মধ্যে গুলসর, এরকম গুলসিয়া মাছটা মারা যাইতে পারে। এই সিএফসি যেটা আছে, এই সিএফসি গ্যাসকে দমন করার লাগে আমরা বড় অপ্রয়োজনীয় রেফ্রিজারেটর যেটা আছে ব্যবহার হ্রাস করা লাগবে। এরপরে বাতানুকূল যন্ত্র বা এয়ার কুলার যেটা আছে এটারে আমরা ব্যবহার কম করা লাগবে। বিভিন্ন রকমের ইন্ডাস্ট্রি যেটা আছে এই ইন্ডাস্ট্রিটা কম স্থাপন করতে লাগবে। ইন্ডাস্ট্রি থেকে ক্ষতিকারক একটা ধোঁয়া বাইর হয়, এটাকে আমরা দমন করিয়ে রাখতে লাগবে। যদি এটা দমন হয় না, আমরা যখন করতে পারি আমি তো টাকা কামাই যাব, কিন্তু এই গ্যাসটা তো আমার কোনো ক্ষতি করতো না। এটা গ্যাস এইভাবে অন্য জায়গার মধ্যে অন্য মানুষকে ক্ষতি করবে তা না, এটা গ্যাস অন্য জায়গায় যাইতো না, আমার উপরে আমার ক্ষতি করবে। যেটা আমরা দেখছি আমরা যদি তুতু ফেলি আকাশের মধ্যে, যখন আমরা তুতু ফেলি সেই তুতু আকাশের দিকে যায় না, এই তুতু কিনা করে আবার নিজের গায়ে নামে আসে। ঠিক বলা, এই ওজনের মধ্যে এই সিএফসি বা বিভিন্ন ক্ষতিকারক গ্যাস আমরা দ্বারাও এটা গ্যাসটা বাইর, সেই গ্যাসটা যদি আমরা করে উৎপন্ন করি তখন কি ওজনকে নষ্ট করে দিতে পারে। এই ওজন হোল হইব, ওজন হোল হইলে তখন আমরা ক্ষতিসাধন হইব। এটার থেকে আমরা বাঁচতে হইলে সিএফসির পরিমাণ আমরা করতে লাগবো, ঘরের মধ্যে দেখতে লাগবো যে সিএফসির পরিমাণ আমরা কিনা কমাইতাম। এই কমানির লাগিয়া কিতা করা হয়েছে, ওয়ার্ল্ড লেভেলের একটা প্রোগ্রাম হয়েছে।
এই প্রোগ্রাম যেটা আছে এই প্রোগ্রামটার মধ্যে কোয়া হয়েছে সিএফসির পরিমাণ যদি আমরা কমাই না তখন গ্লোবাল ওয়ার্মিং বাড়িয়া ওজন লেয়ার যেটা আছে ওজন লেয়ারটা নষ্ট হয়ে যেতে পারে, নষ্ট করে নিতে পারে। তখন একটা কমিটি বসে, এটার নাম একটা প্রোগ্রাম হয়েছে, যে প্রোগ্রামের নাম হলো ইউএনইপি, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। এই প্রোগ্রামটা 1987 কার্যকর হয়েছে। যে প্রোগ্রামটা করছে কিনা মানুষের অ্যাওয়ারনেস করছে, মানুষকে সতর্ক করছে যে আমরা সিএফসির পরিমাণ কমাইতে লাগবো, আমরা বিভিন্ন রকম ক্ষতিকারক গ্যাস উৎপন্ন থেকে আমরা এনভায়রনমেন্টের পরিবেশকে বাঁচাইতে লাগবো, তখন না আমরা সুন্দর সুস্থ জীবনযাপন করতে পারবো। তে এইটা চ্যাপ্টার যেটা আছে অলমোস্ট আমি চ্যাপ্টার যেটা আছে শেষ করে দিচ্ছি ওখানেও। তে যার কোনো জায়গা যদি কনফিউশন থাকে তে আমার টেলিফোনের মাধ্যমে, ফোনের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জিজ্ঞাসা করতে পারবা, জানতে পারবা। আর এটা ভিডিও যেটা আছে আমি ইউটিউবের মধ্যে আপলোড করবো, তো সবাই ইউটিউবের মধ্যে সাবস্ক্রাইব করিয়া রাখবা। তাহলে পরবর্তী এরকম সায়েন্সের মধ্যে বিভিন্ন রকম ভিডিও বানাইব আমি সায়েন্সের টপিকের উপরে। তো সব ভিডিও পাওয়ার লাগিয়া এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আমি লিঙ্ক পাঠাইব। ধন্যবাদ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং ঘরে বসে পড়তে থাকো।